একটি সরল পরিবার কিংবা একটি জটিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি শব্দ চারিদিকে দোল খেতে থাকে, গণতন্ত্র। এই গণতন্ত্র নিয়েই আজকের মঞ্চ। গণতন্ত্র, ইংরেজিতে যাকে বলা হয় ডেমোক্রেসি, বর্তমান বিশ্বে বহুল ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ একটি শব্দ। গণতন্ত্রের সংজ্ঞা দিতে গেলে বলা যায়, গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষমতা বা সার্বভৌম ক্ষমতা দেশের জনগণের হাতে ন্যস্ত থাকে। সোজা বাংলায় এটি জনগণের শাসন, আরও সহজভাবে বললে সংখ্যাগরিষ্ঠ শাসন। তো পৃথিবীর এত দেশের মাঝে কোনটি আসলে গণতান্ত্রিক? আমাদের মাথায় প্রথমেই আসবে যেসব দেশে নির্বাচন হয়। বিভিন্ন দেশেই সরাসরি অথবা প্রতিনিধিত্বমূলক নির্বাচন হয়ে থাকে, তবে এই নির্বাচন গণতন্ত্রের মূল নয়, বরং একেবারে প্রাথমিক স্তর। গণতন্ত্র কথাটিতে আরও একটি বড় জিনিস অন্তর্নিহিত আছে, এবং সেটি হলো মৌলিক অধিকার। গণতন্ত্রকে শুধু সংখ্যাগরিষ্ঠের মতামত বলে এক কথায় শেষ করা মানে গণতন্ত্রের দার্শনিক ভিত্তিকে বিকৃত করা, প্রত্যাখ্যান করা। তার সাথে সবচেয়ে বড় জিনিসটি হলো অর্থব্যবস্থা। ধরে নিলাম একটি রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থা আছে, তবে তার বাছাইকৃত অর্থব্যবস্থাতেই যদি বৈষম্যমূলক নিয়ম বা কাঠামো থাকে, তবে যতই নির্বাচন বা সংখ্যাগরিষ্ঠের মতামত নেওয়া হোক না কেন, তাতে কোনো লাভ নেই। এবং অনেকেই অর্থব্যবস্থার রূপকে গণতন্ত্রের রূপের সাথে গুলিয়ে ফেলে, আর এখানেই শুরু হয় আসল সমস্যাটা। গণতন্ত্রের কিন্তু কোনো অর্থনৈতিক রূপ বা কাঠামো নেই। গণতন্ত্রকে আমরা জলের সাথে তুলনা করতে পারি। জলের যেমন কোনো রূপ নেই, তাকে যে পাত্রে রাখা হয় সেই রূপই সে ধারণ করবে, ঠিক গণতন্ত্রও তেমন, তাকে যে অর্থব্যবস্থায় রাখা হবে সেই রূপই ধারণ করবে। তো সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তকে কেন গ্রহণ করা হয়? কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার রক্ষা হবে। সমাজের বেশিরভাগ মানুষ যেন আরাম আয়েসে শান্তির মধ্য দিয়ে বাঁচতে পারে। বেশিরভাগ মানুষ যেন তার খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান পেতে পারে। আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হবে, কত শতাংশকে আমরা সংখ্যাগরিষ্ঠ বলবো? আমরা 51%কে সংখ্যাগরিষ্ঠ বলবো না 70%কে? আমরা যদি একটি সমাজের 51%কে সংখ্যাগরিষ্ঠ বলি, তার মানে শুধু 1%-এর ব্যবধানে বাকি 49%-এর মতামত খারিজ করা হবে, যেটি প্রায় অর্ধেক। তাই আমরা অনেক দেশেই দেখি নির্দিষ্ট একটি শতাংশের মানদণ্ড দেওয়া হয় যাতে বৈষম্যের জায়গাটা কমিয়ে আনা যায়, অথবা অনেক দেশে ভোটের সংখ্যার উপর আসন বিন্যাস করা হয়, এবং সময়ের সাথে সাথে হয়তো সেটি 70 থেকে 90 এবং 99% উন্নীত হবে। তো যেসব দেশে শুধু ভাষাভাবে সুষ্ঠু নির্বাচন হয়, কিন্তু পরে গণতন্ত্রের মূল দার্শনিক ভিত্তি বা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার কোনো নামগন্ধ থাকে না, তাহলে আমাদের বুঝে নিতে হবে সেখানে গণতন্ত্র শুধু নামেই আছে এবং পূর্ণভাবে গণতন্ত্রের প্রয়োগ হচ্ছে না। এখন প্রশ্ন উঠতে পারে, সংখ্যাগরিষ্ঠ যদি অজ্ঞ হয়, মূর্খ হয়, তবে কি সেটি অজ্ঞতন্ত্র বা মূর্খতন্ত্র হয়ে গেল না? বিখ্যাত দার্শনিক প্লেটো এবং এরিস্টটলের মতামত অনুযায়ী সেটাই মনে হয়। এরিস্টটল গণতন্ত্রকে মূর্খতন্ত্র বলেছে, কারণ সমাজের বেশিরভাগ মানুষ দরিদ্র, এবং দরিদ্র মানেই তো মূর্খ। অ্যারিস্টটল মনে করতেন গণতন্ত্র হলো মূলত দরিদ্র অশিক্ষিত জনসাধারণের শাসন, যেখানে যোগ্যতার চেয়ে সংখ্যার আধিক্য বেশি গুরুত্ব পায় এবং ধনীদের সম্পদ বন্টন করতে হয়। তাই তিনি গণতন্ত্রকে মবক্রেসি হিসেবে দেখতেন। তবে তিনি বিশ্লেষণ করেননি কেন এত বড় একটা সংখ্যা দরিদ্র এবং কেন দরিদ্ররাই শিক্ষার আলো থেকে বঞ্চিত। হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ মানুষ বহুবার ভুল সিদ্ধান্ত নিতে পারে এবং সেই ভুলের মাসুলও তাদের দিতে হয়। ইতিহাস দেখলেই আমরা তা বুঝতে পারবো। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে যে মানুষ উঠে দাঁড়ায় এবং সেই ভুলগুলো শুধরিয়েও নেয়, সেটি মনে হয় অ্যারিস্টটল ভুলে গিয়েছিলেন, অথবা তিনি ধনীদের প্রতিনিধিত্ব করতেন, তাই তিনি হয়তো অভিজাততন্ত্র ও কতিপয়তন্ত্রকেই উত্তম বলেছেন। আমাদের সবসময় মনে রাখতে হবে, গণতন্ত্রের দর্শন হলো মানবিকতার দর্শন। তাই সংখ্যাগরিষ্ঠের অধিকার বলে যদি জাতপাত সম্প্রদায়ের একক আধিপত্যকে সমর্থন করা হয়, তাহলে সেটি গণতন্ত্রের দার্শনিক ভিত্তিকে কখনোই বহন করবে না এবং সেটি বেশি সময় দাঁড়িয়েও থাকতে পারবে না। পরিশেষে আমরা বলতে পারি, গণতন্ত্র শব্দটির অর্থ আমরা যা ধারণা করি তার থেকে অনেক বেশি বিস্তৃত, এবং এই বিস্তৃত ধারণা না থাকলে আমরা খুব সহজেই বিভ্রান্ত হতে পারি। আজ এতটুকুই, দেখা হবে পরের কোনো মঞ্চে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।